প্রিয় মুস্তাফা, এক্ষুনি তোর চিঠি পেলাম। তাতে তুই আমাকে লিখেছিস যে তোর ওখানে থাকবার জন্য যা যা জরুরি ছিল সবই তুই করে ফেলেছিস। আমি এই খবরও পেয়েছি যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে আমাকে নেওয়া হয়েছে। তুই আমার জন্য যা করেছিস দোস্ত, সবকিছুর জন্য তোকে ধন্যবাদ, শুক্রিয়া। তবে এটা নিশ্চয়ই তোর কাছে একটু অদ্ভুত ঠেকবে যখন আমি এ খবরটা দেব। না দোস্ত, আমি আমার মত পাল্টেছি। আমি তোকে অনুসরণ করে সেই দেশে যাব না, যে দেশ শ্যামল, সজল আর সুশ্রী সুন্দর সব মুখে ভরা, যেমন তুই লিখেছিস। না, আমি এখানেই থাকবো। কোনোদিন এ দেশ ছেড়ে যাব না। আমি কিন্তু সত্যি অস্বস্তিতে আছি মুস্তাফা। আমাদের জীবন আর কখনোই এক খাতে বয়ে যাবে না। অস্বস্তির কারণ? আমি যেন শুনতে পাচ্ছি তুই আমায় মনে করিয়ে দিচ্ছিস। কিরে, আমরা না কথা দিয়েছিলাম সবসময় একসঙ্গে থাকবো? যেমন আমরা চিরকাল একসঙ্গে বলে উঠতাম, আমরা বড়লোক হবই, আমাদের অনেক টাকা হবেই। কিন্তু দোস্ত, কিছুই আর আমার করার নেই। হ্যাঁ, আমি এখনো সেদিনটা মনে করতে পারি যেদিন কায়রোর বিমানবন্দরে দাঁড়িয়ে আমি তোর হাত চেপে ধরেছিলাম। তুই বলছিলি উড়োজাহাজ ছাড়বার আগে আরো 15 মিনিট সময় আছে হাতে। অমনভাবে হাঁ করে আকাশে তাকিয়ে থাকিস না। শোন, পরের বছর তুই কুয়েত যাবি। মাইনে যা পাবি তা থেকে যথেষ্ট টাকা বাঁচবে। ফিলিস্তিনের মাটি থেকে শেকড় ওপড়াতে তাই যথেষ্ট। তারপর ক্যালিফোর্নিয়া গিয়ে নতুন করে শেকড় পুঁতবি। আমরা একসঙ্গে সব শুরু করছি, আর একসঙ্গেই চালিয়ে যেতে হবে আমাদের। সেই মুহূর্তে আমি তোর ঠোঁটে দ্রুত নড়াচড়া দেখছিলাম মুস্তাফা। তোর কথা বলবার ধরনটাই ছিল ওরকম, দাড়ি কমা বাদ দিয়ে হড়বড় করে তোরে বলে চলা। কিন্তু আবছাভাবে আমার কেন যেন মনে হচ্ছিল তোর এই পালানোতে তুই পুরোপুরি সুখী না। পালাবার তিনটে ভালো কারণ তুই দেখাতে পারিসনি। আমিও সর্বক্ষণ এই আক্ষেপে ভুগেছি, কিন্তু সবচেয়ে স্পষ্ট চিন্তাটা ছিল এই গাজাকে ছেড়ে আমরা সবাই মিলে পালিয়ে যাই না কেন। কেন যাই না, কেন পারি না? তোর অবস্থা অবশ্য ভালো হতে শুরু করেছিল। কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় থেকে তোকে কন্ট্রাক্ট দিয়েছিল, যদিও আমাকে দেয়নি। যে দুরবস্থার দাবনার মধ্যে আমি গড়াগড়ি খাচ্ছিলাম, সেটা যেন আর পাল্টাবেই না। তুই মাঝে মাঝে আমাকে কিছু টাকা পাঠাতিস। তুই চেয়েছিলি আমি যেন ঋণ হিসেবেই তা গ্রহণ করি, কারণ তোর ভয় ছিল নয়তো আমি অপমানিত বোধ করব। আমার বাড়ির হালচাল তুই জানতিস। তুই জানতিস স্কুলের চাকরিতে যে সামান্য মাইনে পেতাম তাতে আমার আম্মা, আমার ভাবি আর তার ছেলে মেয়ে সহ সংসারটা চালানো ছিল অসম্ভব। পরে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় আমাকেও কন্ট্রাক্ট দিয়েছিল। আমি তোকে সবকিছু জানিয়েই চিঠি লিখতাম। সেখানে আমার বেঁচে থাকাটা ছিল কেমন একটা চটচটে ফাঁকা দমবন্ধ দশা। আমার গোটা জীবনটাই কেমন যেন পিচ্ছিল হয়ে গেছে। মাসের গোড়া থেকে পরের মাস পয়লার একটা উগ্র বাসনা আমার কুরে কুরে খায়। সেই বছরটার মাঝামাঝি ফিলিস্তিনে বোমা হামলা হয়। ঘটনাটা আমার রুটিন খানিকটা পাল্টে দিয়ে থাকবে, তবে সেদিকে নজর দেবার খুব একটা ফুরসত বা উপায় আমার ছিল না। এই ফিলিস্তিন পেছনে ফেলে রেখে আমি চলে যাব ক্যালিফোর্নিয়া। নিজেকে নিয়ে বাঁচবো। আমার এই হতভাগা বেচারি কত ভুগেছে, কত সয়েছে। আম্মা, ভাবি আর তার বাচ্চাদের জন্য সামান্য টাকা পাঠাতাম আমি, যাতে তারা কোনো ক্রমে টিকে থাকতে পারে। তবে এই শেষ বন্ধনটাও আমি ছিঁড়ে ফেলে নিজেকে মুক্ত করে ফেলবো সবুজ ক্যালিফোর্নিয়ায়। এই হার, এই পরাজয়ের পচা গন্ধ থেকে বাঁচাবো নিজেকে। যে সহানুভূতি, যে সমব্যথা আমাকে আমার ভাইজানের বাচ্চা কাচ্চাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, তাদের আম্মা আর আমার আম্মা এরা কেউই কোনো কালে এই খাড়াই থেকে আমাকে উড়াল ঝাপকে কোনো মানে দিতে পারবে না। অনেক দিন কেটেছে, আর এই পিছু টান টানা হেঁচড়া চলবে না। আমাকে পালাতে হবে। এসব অনুভূতি তোর চেনা মুস্তাফা, কারণ তোরও তো সত্যি এই অভিজ্ঞতা হয়েছিল। যখন আমি জুন মাসে ছুটিতে গেলাম, আমার যাবতীয় পার্থিব সম্পত্তি জড়ো করলাম এক জায়গায়। মধুর পলায়নের জন্য উদ্বেল হয়ে উঠলাম। কিন্তু কি সেই অস্পষ্ট আবছায়া যা কোনো লোককে তার পরিবারের কাছে টেনে নিয়ে আসে? মুস্তাফা, আমি জানি না। আমি শুধু জানি আমি আম্মার কাছে গিয়েছি আমাদের বাড়িতে সেদিন সন্ধেবেলায়। আমি যখন গিয়ে পৌঁছেছি, আমার ভাবি, আমার মরহুম ভাইজানের স্ত্রী, আমার সঙ্গে দেখা করলো।
আর ফুপিয়ে বলল তার মেয়ে নাদিয়া জখম হয়ে গাজার হাসপাতালে ভর্তি আছে, আমাকে দেখতে চায়। আমি কি তাকে দেখতে যাব সেদিন? সন্ধেবেলা? তোর মনে আছে নাদিয়াকে? 13 বছর বয়স, আমার ভাইয়ের মেয়ে। সেদিন সন্ধ্যায় আমি 1 পাউন্ড আপেল কিনে নাদিয়াকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি জানতাম কিছু একটা রহস্য আছে। আমার আম্মা আর আমার ভাবি আমার কাছে যা চেপে গিয়েছে, এমন কিছু একটা যা তারা মুখ ফুটে বলতে পারছে না। নাদিয়াকে আমি ভালোবাসতাম নিছক অভ্যাস বশেই। সেই একই অভ্যাস আমাকে ভালোবাসিয়েছে তার প্রজন্মের সব কিছুকে। সেই যে প্রজন্ম বড় হয়ে উঠেছে পরাজয়, হতাশায় আর বাস্তুহীনতায়। কী ঘটেছিল সেই মুহূর্তে আমি জানি না মুস্তাফা। খুব শান্তভাবেই আমি ঢুকেছিলাম ধবধবে সাদা ঘরটায়। নাদিয়া শুয়ে আছে তার বিছানায় একটা মস্ত বালিশে পিঠ দিয়ে, যার ওপর তার চুল কালো এক ঘন পশলার মতো ছড়িয়ে আছে। তার ডাগর চোখ দুটোয় কিরকম একটা ছমছমে গভীর স্তব্ধতা। তার কালো চোখের তারায় টলমল করছে পানি। তার মুখখানি শান্ত নিশ্চল। এখন বড় ছেলে মানুষ আছে নাদিয়া, কিন্তু তাকে দেখাচ্ছে কোনো বাচ্চার চেয়েও বেশি, আরো বেশি, কোনো বাচ্চার চেয়ে বড়, অনেক বড়। নাদিয়া। সে তার চোখ তুলে তাকিয়েছিল আমার দিকে। তার ক্ষীণ মৃদু হাসির সঙ্গে আমি তার গলা শুনতে পেলাম। চাচা, তুমি কি এক্ষুনি কুয়েত থেকে এলে? তার কণ্ঠস্বর কিরকম যেন ভেঙে গেল তার গলায়। 2 হাতে ভর দিয়ে কোনো মতে সে উঠে বসল, গলাটা বাড়িয়ে দিল আমার দিকে। আমি হালকাভাবে তার পিঠ চাপড়ে তার পাশে বসে পড়লাম। নাদিয়া, আমি তোর জন্য কুয়েত থেকে অনেক উপহার নিয়ে এসেছি। অনেক উপহার। বিছানা ছেড়ে উঠবি যখন একেবারে সেরে যেতে হবে কিন্তু। ততদিন আমি সবুর করব। তারপর তুই আমার বাড়ি আসবি আর এক এক করে সব আমি তোকে দেব। তুই যে লাল সালোয়ারগুলো আনতে লিখেছিলি সেগুলো এনেছি। একটা নয়, অনেক। মিথ্যে কথা। আমি এমনভাবে কথাগুলো বললাম যেন জীবনে এই প্রথম আমি কোনো পরম সত্য কথা বলেছি। নাদিয়া কেঁপে উঠল। ভয়ঙ্কর এক স্তব্ধতার মধ্যে সে তার মাথা নোয়ালো। আমি টের পেলাম তার চোখের জল আমার হাতের পিঠ ভিজিয়ে দিচ্ছে। কিছু বল নাদিয়া, লাল সালোয়ারগুলো তোর চাই না? সে তার ডাগর চোখ দুটি তুলে আমার দিকে তাকালো। কিছু একটা বলতে গিয়ে হঠাৎ থতমত খেয়ে থেমে গেল। তারপর দাঁতে দাঁত চাপলো। আমি তার গলা শুনতে পেলাম আবার, অনেক দূর থেকে ভেসে আসছে, চাচা। সে তার হাত বাড়িয়ে দিল, আঙ্গুল দিয়ে তুলে ধরল গায়ের চাদর। আঙ্গুল তুলে দেখালো তার পা, উরুর কাছ থেকে কেটে বাদ দেওয়া। দোস্ত, মুস্তাফা। আমি কোনোদিন নাদিয়ার পা দুটো ভুলবো না। উরুর কাছ থেকে কাটা। না, হাসপাতাল থেকে সেদিন আমি বেরিয়ে গিয়েছিলাম। হাতের মধ্যে মুঠো করে 2 পাউন্ড নাদিয়াকে দেব বলে এনেছিলাম। জলে সূর্য রাস্তা ভরিয়ে দিয়েছে টকটকে রক্তের রঙে। এই ফিলিস্তিনে সব কিছু দপদপ করছে বিষাদে, মনস্তাপে, যা শুধুই কোনো রোদনের মধ্যে আবদ্ধ নয়। যুদ্ধের আহ্বান, এই বিষাদ, এ যেন কাটাফা ফিরে পাওয়ার জন্য এক প্রচণ্ড দাবি। গাজার রাস্তায় আমি হেঁটে বেড়ালাম। চোখ ধাঁধানো আলোয় ভরা সব রাস্তা। ওরা আমাকে বলেছে নাদিয়া তার পা হারিয়েছে যখন সে ঝাঁপিয়ে পড়েছিল তার ছোট ছোট ভাই বোনদের ওপর। তাদের ঢেকে দিয়েছিল নিজের ছোট্ট শরীরটা দিয়ে, বোমা আর আগুন থেকে তাদের বাঁচাতে, যে আগুনের হিংস্র থাবায় যখন বাড়িটা পুড়ছিল। নাদিয়া নিজেকে বাঁচাতে পারত, সহজেই সে ছুটে পালিয়ে যেতে পারত, লম্বা লম্বা পা ফেলে রক্ষা করতে পারত তার পা। কিন্তু সে তা করেনি। কেন? না মুস্তাফা, দোস্ত আমার, আমি ক্যালিফোর্নিয়া যাব না। আর তাতে আমার কোনো খেদ নেই। ছোটবেলায় একসঙ্গে আমরা যা শুরু করেছিলাম তাও আমরা শেষ করব না। সেই আবছা মতো অনুভূতি যা তুই গাজা ছেড়ে যাবার সময় অনুভব করেছিলি, সেই ছোট্ট বোটটাকে বিশাল হয়ে গড়ে উঠতে দিতে হবে তোর ভেতর। তন্ন তন্ন করে তোকে নিজেকে খুঁজতে হবে পরাজয়ের এই ধ্বংসস্তূপে। আমি তোর কাছে যাব না মুস্তাফা, বরং তুই আমাদের কাছে ফিরে আয়। ফিরে আয় মুস্তাফা, নাদিয়ার কাটা পা দুটি থেকে শিখতে। ফিরে আয় জানতে কাকে বলে জীবন, অস্তিত্বের মূল্য কি আর কতটা। ফিরে আয় মুস্তাফা, দোস্ত আমার, ফিরে আয়। আমরা সবাই তোর জন্য অধীর অপেক্ষা করে আছি।